তাহলে এই যে ঘূর্ণনটা হলো থিটা অ্যাঙ্গেলে, এর ফলে ওর ওপর একটা কাজ করা হলো। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন ওকে প্লেস করা হলো তখন একটা কাজ করা হলো। এর ফলে তার স্থিতিশক্তি কতটা চেঞ্জ হলো, আমরা dWটাকে যদি যে কাজটা করা হলো সেটার পরিমাণ বলে ভাবি, তাহলে সেই কাজটা আমরা জানি যে একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড থাকলে সেখানে যে কৃতকার্য সেটা কিন্তু নেগেটিভ স্থিতিশক্তির বৃদ্ধি বা হ্রাস সেটাকে ইন্ডিকেট করে। তাহলে আমরা কৃতকার্য থেকে সেটা বের করে নিই যে কি হবে, কৃতকার্যটা কি হবে। দেখো, যদি কৃতকার্য হয় সেখানে এই যে ঘূর্ণনটা হলো, আমরা এটা আবার সেই মেকানিক্সে তোমরা একটু মনে করে দেখো যে কোনো একটা বস্তু ঘূর্ণন হচ্ছে, সেখানে দায়ী যে রাশিটা, যে ভৌত রাশিটা দায়ী ঘূর্ণনের জন্য, সেটা কে? টর্ক। টর্কই একটা বস্তুকে ঘোরায়। তাহলে এখানে যে টর্কটা আমরা একটু আগে ক্যালকুলেট করলাম, সেই টর্কটা এবার এখানে কাজে লাগবে। কত অ্যাঙ্গেলে ঘোরানো হলো? না, থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হলো। এবার আমরা ধরে নিচ্ছি যে খুব ছোট্ট একটা ওয়ার্ক ডান হয়েছে, কৃতকার্য। আমরা ধরে নিচ্ছি যে এটা একটা অ্যাঙ্গেল থেকে একটা রেঞ্জ অফ অ্যাঙ্গেল গেছে, ধরো θ1 থেকে θ2 পর্যন্ত তার এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, এবং খুব ছোট্ট ছোট্ট এই কৃতকার্যের যে মোট এফেক্ট সেটাই আমরা টোটাল কৃতকার্য হিসেবে ধরব। তাহলে আমরা কি লিখব এখানে? যে টাও ইন্টু ডি থিটা, একদম যেরকমভাবে আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করি এমনি নিউটনিয়ান ফোর্সে এফ ডট ডিএস, সেভাবেই টাও ডট ডি থিটা, তাদের যে অ্যানালজি টেনে দেখো সেভাবেই আমরা লিখব। তাহলে θ1 টু θ2 হবে। এবার টাও সমান সমান কি ছিল? আচ্ছা, আমরা যেহেতু নেগেটিভ ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করব, আমরা তাহলে মাইনাসটা সামনে নিয়েছি। এবার θ1 টু θ2 টাও হচ্ছে তার ভ্যালু বা ম্যাগনিটিউড হচ্ছে পি ই সাইন থিটা ডি থিটা। এবার সেটা কি হবে? পিই বাইরে চলে এলো, সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রাল করলে মাইনাস কস থিটা আসে, দুটো মাইনাসে প্লাস হয়ে গেছে। কস থিটা তাকে ডেফিনিট ইন্টিগ্রালে লিমিট বসানোর পর সেটা কি হবে? আমি এটা একটু এদিকে লিখছি, dw is equal to PE cos θ2 minus cos θ1। তাহলে এই হলো আমাদের স্থিতিশক্তি বা কৃতকার্য, সেখান থেকে আমরা স্থিতিশক্তিটা ক্যালকুলেট করব। আমরা ক্যালকুলেট করেই ফেলেছি, সেটাকে লিখব। তাহলে ডিইউ অর্থাৎ এই স্থিতিশক্তিটা কি দাঁড়াচ্ছে? পি ই কস θ2 মাইনাস কস θ1। এইবার একটা জিনিস আমরা দেখি যে আমরা যদি সবটাকে চেঞ্জ হিসেবে, এই যে পিই কস θ2 মাইনাস পিই কস θ1, এটাকে যদি আমরা একটা চেঞ্জ হিসেবেই দেখি, তাহলে কি পাচ্ছি আমরা? ডিইউ, আর এটাকে আমরা পেলাম হচ্ছে কার চেঞ্জ হিসেবে? পিই, এই যে রাশিটা পিই কস থিটা, এই রাশিটার একটা চেঞ্জ আমরা পেলাম এখানে। তাহলে আমরা ইউ ইজ ইকুয়াল টু লিখতে পারি পিই কস থিটা, যেটা আমাদের আর একটা ভেক্টর রাশির গুণের কথা মনে করিয়ে দিচ্ছে।
যেটাকে আমি অবশ্যই লিখতে পারি পি ডট ই হিসেবে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু, আমরা যেটা টর্ক পেলাম টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই, সেখানে স্থিতিশক্তি ইউ ইজ ইকুয়াল টু পি ডট ই। এবার এই দ্বিমেরুটাকে যদি আমরা যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এতক্ষণ বসিয়ে রেখেছিলাম তার ঘূর্ণন হলো, এবার এই যে দ্বিমেরুটা সেটার দুটো বিভিন্ন অবস্থানে যে তড়িৎ ক্ষেত্র হয়, অর্থাৎ একটা দ্বিমেরুটার একটা অক্ষের ওপরে দুপাশে অসীম পর্যন্ত সেই লাইনকে টানা যায়, আর একটা হয় যে দ্বিমেরুটা চার্জগুলো যে সেপারেশন, মাঝখানে যে দূরত্বটা, সেটার ঠিক লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে, সেটাও একটা অসীম পর্যন্ত বিস্তৃত লাইন, তার উপরে বিভিন্ন পয়েন্টে কতটা ফিল্ড হবে, তড়িৎ ক্ষেত্র হবে, সেটাকে ক্যালকুলেট করা, সেটা আমরা পরে করব। আচ্ছা, দ্বিমেরু নিয়ে আমরা অনেক আলোচনা করলাম। এবার একটা অঙ্ক আমরা একটু করি। বোর্ডে একটা অঙ্ক লেখা আছে, দেখো। 5 × 10⁵ নিউটন পার কুলম মানের সমতড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু যাদের চার্জ হচ্ছে ±1.6 × 10⁻⁻19 কুলম পরস্পর 0.125 ন্যানোমিটার দূরত্বে রাখা আছে। প্রথম বার করতে হবে দ্বিমেরুর ওপর প্রযুক্ত মোট বল, তারপরে বিতে দ্বিমেরু ভ্রামকের মান ও দিক, দ্বিমেরু ভ্রামকের ওপর প্রযুক্ত টর্ক এবং দ্বিমেরুটির ওপর মোট স্থিতিশক্তি নির্ণয় করতে হবে। এই হচ্ছে অঙ্কটা। তাহলে এবার অঙ্কটা করার জন্য আমাদের একটু ছবি আঁকতে হবে বোঝার জন্য। চলো অঙ্কটা করি। এবার আমরা অঙ্ক অনুযায়ী ছবিটা এঁকে ফেললাম। কিউ আর -কিউ আর +কিউ, কিউর মান হচ্ছে, লিখে ফেলি তাহলে তোমাদের অঙ্কটা করতেও সুবিধে হবে, 1.6 × 10⁻⁻19 কুলম। ডি হচ্ছে তাদের মধ্যেকার সেপারেশন, সেটা 0.125 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। আর কি দেওয়া আছে? তড়িৎ ক্ষেত্রের মানটা দেওয়া আছে, ই ইজ ইকুয়াল টু হচ্ছে 5 × 10⁵ নিউটন পার কুলম, এটা দেওয়া আছে। এবার প্রথম আমাদের বার করতে হবে এই দ্বিমেরুটার উপরে মোট প্রযুক্ত বল। মোট প্রযুক্ত বলের মজাটা হচ্ছে যে যেহেতু এটা দ্বিমেরু, দুটো বিপরীত চার্জ একই পরিমাণে, তাহলে F ইজ ইকুয়াল টু হবে -Q × E, এদিকে হবে -Q × E, এদিকে হবে +Q × E। তাহলে এই লেন্থটার উপরে তাদের মোট প্রযুক্ত বল কি? 0। তাহলে এটা আমাদের আর সংখ্যা বসিয়ে আমরা ক্যালকুলেট করছি না, এটা তোমাদের ডিসকাশনের মধ্যে দিয়েই বলে দেবে যে যেহেতু এটা তড়িৎ দ্বিমেরু, দুটো বিপরীতধর্মী চার্জ সমান পরিমাণে, সুতরাং F1 আর F2 দুটোই সমান এবং বিপরীত, সুতরাং মোট প্রযুক্ত বল 0 দ্বিমেরুর ওপরে। মোট প্রযুক্ত বল এবার আমরা বি ক্যালকুলেট করব, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মান এবং দিক। দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে পি ইজ ইকুয়াল টু, মানটা ক্যালকুলেট করছি, তাহলে কিউ ইন্টু ডি 1.6 × 10⁻⁻19 ইন্টু 0.125 × 10⁻⁹। দেখো এখানে দ্বিমেরু ভ্রামক কুলম ইন্টু
মিটার হবে। এটা ক্যালকুলেট করে আসবে প্রায় 0.2 মতো। সেটাকে আমরা 0.2টাকে 0.2 × 10⁻28 হয়, আমরা তাকে 2.0 × 10⁻29 করে লিখলাম। এটা হলো তাহলে দ্বিমেরু ভ্রামকের মান। এবার আমরা সিতে যাচ্ছি। দ্বিমেরু ভ্রামকের ওপরে প্রযুক্ত টর্ক, তার মান এবং দিক। টর্ক আমরা জানি টাও, সেটা হচ্ছে P × E। এবার তার মান কত হবে? PE sin θ। আমি এটা একটু, এগুলো যেহেতু হয়ে গেছে ক্যালকুলেট করা, আমরা একটু এই জায়গাটা নিচ্ছি। PE sin θ। P এর মান কি বেরোলো? P এর মান বেরিয়েছে এটা 2 × 10⁻29। E এর মান কত? E হলো 5 × 10⁵, 5 × 10⁵। এবার sin 35 ডিগ্রি, sin 35 ডিগ্রি, তার এখানে 5 × 2 = 10, 10⁻24 ইন্টু, এবার sin 35 ডিগ্রি হলো 0.57। এটা বসালে হয় 5.7 × 10⁻24 P এর এককটা নিতে হবে। আর E এর, ওখানে দেখো কুলাম কুলাম কিন্তু কেটে যাচ্ছে। এখানে হলো, যেহেতু এটা টাও, সুতরাং তার ইউনিট হলো নিউটন মিটার। এবার আমরা কি করব? ডিতে যাব। যে অবস্থানের দ্বিমেরুটা আছে সেই অবস্থানের স্থিতিশক্তি কত হলো। স্থিতিশক্তিটা এদিকে ক্যালকুলেট করি। U হলো PE cos θ, অর্থাৎ সেই একই জিনিসগুলো। P হলো 2 × 10⁻29, E হলো 5 × 10⁵, আর cos 35 ডিগ্রি হলো 0.81। এটা করে এলো 8.1 × 10⁻24। এখানে দেখো সেই একই, যে এটা হচ্ছে তোমার P ছিল, এটা ছিল C × M, এটা ছিল, এটা তো জানোই নিউটন পার কুলাম। এখানেও তোমার স্থিতিশক্তির যা একক সেটাই এলো। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে করব। এরকম আরও অনেক অঙ্ক পরে আমাদের করার স্কোপ রয়েছে, আমরা করব। আমরা অনেক সময় দেখেছি যে একটা কাজ করার জন্য দুটো রাস্তা আছে, তার একটা বেশ সহজ আর একটা বেশ কঠিন। আমরা কঠিন কাজটা ইতিমধ্যে করে ফেলেছি। যেমন যখন আমরা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বার করেছি কুলম্বের সূত্র থেকে, তখন আমরা অনেক বড় বড় বিভিন্ন ক্ষেত্রে বড় বড় ইন্টিগ্রেশন করেছি। তাই করে আমরা তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করেছি। কিন্তু আর একটা ওয়ে আছে, আর একটা মেথড আছে, যেটাতে অত ইন্টিগ্রেশন করতে হয় না, কিন্তু অন্য আর একটা কিছু ভাবতে হয় এবং বেশ ইন্টারেস্টিং ওয়েতে তুমি ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবে। সেই ওয়েটা হলো গসের সূত্র প্রয়োগ করে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি। এবার সেটা করার আগে, সরাসরি গসের সূত্রে যাওয়ার আগে আমরা একটু অন্য কিছু ভাবি। বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন জায়গা আছে যেখানে আমরা দেখি যে বেশ সিমেট্রিক,
হয়তো সেটার একটা রোটেশনাল সিমেট্রি আছে, হয়তো 180 ডিগ্রি রোটেট করলেও সেটা আগের মতোই রয়েছে, কোনো চেঞ্জ বোঝা যাচ্ছে না। এগুলোকে সিমেট্রিক্যাল সিস্টেম বলে। সেই সিমেট্রির আইডিয়াটা ইউজ করে আমরা গসের সূত্র থেকে একটু অন্যভাবে আমরা তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করব। এখন আমরা জানি যে যদি কোনো একটা জায়গাতে একটা চার্জ থাকে, তার জন্য বলরেখা, তড়িৎ বলরেখা পড়েছি আমরা, সেই চার্জটা থেকে বলরেখা পজিটিভ চার্জ হলে সেটা আউটওয়ার্ড যাবে, নেগেটিভ চার্জ হলে সেটা ইনওয়ার্ড যাবে। এবার তার কাছাকাছি যদি আমরা কোনো টেস্ট চার্জ রাখি, আর যে চার্জটার কথা প্রথমে বললাম সেটাকে আমরা মনে করছি সেটাকে একটা বাক্সের মধ্যে ঢুকিয়েছি, এবং সেই বাক্সের তোমরা জানো যে যদি একটা রেক্ট্যাঙ্গুলার বাক্স হয় তাহলে সেটার 6টা সারফেস থাকে। এবার সেই সারফেসগুলো এমন যে আমরা ভেবে নিচ্ছি যে সেটার ওপরে তড়িৎ ক্ষেত্রের কোনো প্রভাব নেই, যদিও এরকম সারফেস প্র্যাকটিক্যালি পাওয়া যায় না। আমরা ধরে নিচ্ছি একটা ইমাজিনারি সারফেস যার উপরে কোনো রকম তড়িৎ ক্ষেত্রের কোনো প্রভাব নেই। আমরা একটু ছবিটা আঁকি, দেখো। একটা চার্জ কিউ, ধরে নিচ্ছি সেটা পজিটিভ। এবার সেটা একটা বক্সের মধ্যে রাখা হয়েছে। এর বাইরে একটা টেস্ট চার্জ রাখা হয়েছে Q0 মনে করো। সেই টেস্ট চার্জটার ওপরে ইলেকট্রিক ফিল্ড কত হবে? এখন যদি পজিটিভ চার্জ আমরা বাক্সটার ভেতরে রাখি, অর্থাৎ বাক্সটা এই চার্জটাকে এনক্লোজ করেছে, তার অভ্যন্তরে আছে, এবং বাক্সটা এই সারফেসগুলো দিয়ে সেই চার্জটা এনক্লোজড রয়েছে। এরকম একটা অবস্থাতে আমরা জানি যে এর যে বলরেখা সেগুলো প্রত্যেকটা সারফেস দিয়ে এভাবে বেরোবে, এবং এখানে যে এই চার্জটার উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বল ডিভাইডেড বাই চার্জ, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এটা আমরা জানি। এবার আমরা এই যে এইরকম একটা সিস্টেম যেখানে আমরা একটা এই সম্পর্কটা আমরা জেনে গেছি যে যদি একটা পজিটিভ চার্জ রাখি তাহলে তার লাইন্স অফ ফোর্সগুলো আউটওয়ার্ডলি যাবে, যদি এই চার্জটা মুছে দিয়ে আমি একটা নেগেটিভ চার্জ করতাম তাহলে এই বলরেখাগুলো সবগুলো ইনওয়ার্ড যেত, সেটা আমরা জানি। কিন্তু ফ্লাক্সের যে তড়িৎ ক্ষেত্রের যে ক্যালকুলেশন সেটা আমরা এভাবেই করতাম। এখন আমরা ভেবে নিয়েছি যে এইখানে এমন একটা সারফেস যার উপরে তড়িৎ ক্ষেত্রের কোনো প্রভাব নেই। এবার আমরা যখন স্ট্রিমলাইন ফ্লো লিকুইডের পড়েছিলাম তখন আমরা সেখানেও দেখেছি যে লিকুইডের যে ফ্লো সেইখানে যদি প্রত্যেকটা যে কোনো পয়েন্টে যদি তোমরা স্পর্শক টানো, মনে করা যাক এইভাবে স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে লিকুইডের, এবার যদি যে কোনো বিন্দুতে স্পর্শক টানা যায় তাহলে সেই স্পর্শকটা কী নির্দেশ করে? ওই যে ফ্লোটা হচ্ছে সেই লিকুইডের ওই পয়েন্টে তার গতিবেগের দিক নির্দেশ করে। ঠিক একইভাবে আমরা তড়িৎ ক্ষেত্রের যখন কথা পড়েছি তখন একটা চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয় সেখানে তড়িৎ ক্ষেত্রটা একটা স্পেসের মধ্যে একটা বক্ররেখা, তার যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক টানি তাহলে সেটা তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে। এবার সেরকমই এই যে ফ্লো, এখানে বলছি যে একটা স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের ধারণাটাও আমরা অনেকটা ওই রকম একটা বিষয় থেকেই এনেছি। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে লিকুইড ফ্লোয়ের মতো এখানে কিন্তু সত্যি সত্যি কিছু ফ্লো করছে না, কিন্তু অবশ্যই একটা রেখা বরাবর সেই বলটা প্রযুক্ত হচ্ছে, একটা লাইন বরাবর। এখন আমরা যদি ধরো একটা বক্স এমন একটা ভাবলাম, সেই রকম একটা ইমাজিনারি বক্স যার উপরে তড়িৎ ক্ষেত্রের কোনো প্রভাব নেই, সেরকম একটা বক্স আমরা
রাখলাম। তার মধ্যে যদি কোনো চার্জ আমি এনক্লোজ না করি তাহলে স্বাভাবিকভাবেই তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড তা জিরো হবে, অর্থাৎ ভেতরে কোনো চার্জ নেই, তার জন্য কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। এবার আমি ভাবছি যে তার মধ্যে এর মধ্যে দুটো চার্জ, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, আর একটা মাইনাস কিউ যদি রাখি তাহলে কি হবে? প্লাস কিউর জন্য প্রত্যেকটা সারফেস দিয়ে এদের অ্যামাউন্ট সমান কিন্তু সাইনটা আলাদা, সেই জন্য প্রত্যেকটা সারফেস দিয়ে প্লাস কিউর জন্য যেমন যাচ্ছে তেমনি মাইনাস কিউর জন্য একটা ইনওয়ার্ড বলরেখার সংখ্যা আমরা পাব। এবং যেহেতু এদের মানটা সমান সেই জন্য বলরেখার সংখ্যা যা আউটওয়ার্ড আর বলরেখার সংখ্যা যা ইনওয়ার্ড সেই দুটো সমান হবে, এবং এখানেও তাই ইলেকট্রিক ফিল্ড শূন্যই হবে। অর্থাৎ নেট যে চার্জটা সেটা কিন্তু যে এখানে এনক্লোজড রয়েছে সেটা কিন্তু প্লাস কিউ মাইনাস কিউ আসলে তারা ক্যান্সেল আউট করলো, নেট চার্জ জিরো, সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডও শূন্য। আমরা আর একটা কেস দেখি যেখানে এইরকমই প্রায় একটা শিট অফ চার্জ, মনে করো এই শিটটার এরিয়া যদি এ হয় তাহলে টোটাল চার্জ যদি কিউ হয় তাহলে এই আমরা সেটা কুলম্বের সূত্র থেকে যখন ফিল্ড ক্যালকুলেট করতাম তখনও আমরা দেখেছি যে একটা সারফেস ডেন্সিটি অফ চার্জ বা একটা আধানের একটা তলমাত্রিক ঘনত্ব আমরা ধরতে হতো আমাদের, সেখানেও কিউ বাই এ। সেই আধানের তলমাত্রিক ঘনত্ব ধরো সিগমা, এবার তার কাছে আমি একটা বক্স রেখেছি, তার কাছাকাছি একটা বক্স রেখেছি, মনে করো এরকম একটা জায়গায়। এখান থেকে বলরেখাগুলো এর ভেতরে ঢুকবে আর এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলেও কিন্তু যেহেতু এফেক্টিভলি এই বক্সটার ভেতরে কোনো চার্জ এনক্লোজড হলো না এই শিটটার জন্য, সুতরাং এখানেও কিন্তু তড়িৎ ক্ষেত্রটা শূন্যই হবে। তাহলে এই কেসগুলোতে আমরা দেখতে পেলাম যে যেখানে এফেক্টিভলি কোনো চার্জ এনক্লোজড হলো না সেখানে কিন্তু তড়িৎ বলরেখা আমরা পেলাম না, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র শূন্য হলো। আবার যদি ধরো বক্সটার মধ্যে আমি চার্জটাকে দ্বিগুণ করে দিই, এই বক্সটার মধ্যে যা আগে চার্জ ছিল তাকে আমি দ্বিগুণ করে দিলাম, মনে করো 2Q করে দিলাম, তাহলে কি হবে? আমরা বুঝতেই পারছি যে তাহলে বলরেখাগুলোর যে সংখ্যা সেগুলো কিন্তু দেখতে পাবো না, আমরা ক্যালকুলেট করতে পারবো যে বলরেখাগুলোর সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমাদের এই ধারণাটা নিশ্চয়ই আছে যে যদি চার্জের পরিমাণ বেড়ে যায় তাহলে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ বাড়বে। আবার যদি ধরো আমি বক্সটাকে এটার যা টোটাল এরিয়া আমি তার থেকে বক্সটার চার্জটা ভেতরে একই রেখে আমি বক্সটাকে বড় করে দিলাম অনেক, তাহলে 2Q চার্জ রইল কিন্তু বক্সটা হয়ে গেল অনেক বড়। এরকম একটা বক্স কি হবে? আসলে আমরা 2Q চার্জটা এনক্লোজড রয়েছে এই বড় একটা বক্সের মধ্যে, এখানে সারফেসটা যেখানে ছিল আমরা তার থেকে একটু দূরে সরে এলাম। কুলম্বের সূত্র থেকে আমরা জানি যে বলটা 1/r² এর সঙ্গে ভ্যারি করে, তা এখানেও সেই বলটা হয়তো কমে যাবে, কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ডের আমরা দূরে এসে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করব সেটা কিন্তু এই বক্সটার মধ্যে আরেকটা ছোট বক্স কল্পনা করে নিলে সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ 1, আবার তার থেকে দূরে পরিমাণটা কমে গেছে আর এর সাথে ভ্যারি করছে বলে। কিন্তু এখানে যে এই টোটাল চার্জটার জন্য যা এফেক্ট সেটা কিন্তু এই ছোট বক্সটা হলেও যা এই বড় বক্সটার জন্যও কিন্তু তাই।
আসলে আমরা বলতে চাইছি যে এই যে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ সেটা কিন্তু বক্সটা কতটা বড় সেটার উপর নির্ভর করছে না, টোটালটাই নির্ভর করছে কতটা চার্জ এনক্লোজড রয়েছে সেটার উপরে। দেখো যদি আমরা এখানে আবার সেই ফ্লুইড ফ্লোর ধরি, যে সেখানে একটা রেট অফ, একটু মনে করে দেখো, একটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। ফ্লাক্স মানে কিন্তু এখানে একটা ফ্লো, ফ্লাক্স কথাটা এসেছে, আমরা একটু ফ্লাক্সের কথা বলবো। ফ্লাক্স হচ্ছে আসলে একটা ফ্লো, একটা প্রবাহ, কিন্তু সেই প্রবাহ তো আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি না, আমাদের একটু কল্পনা করে নিতে হবে যে একটা তলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা বেরোচ্ছে। সেইভাবে ফ্লুইড ফ্লোতে ডিভিডিটি মনে করো, এটা সেই ফ্লাক্সটা ক্যালকুলেট করছি আমরা। কি হবে সেখানে, এরকম ভি গতিবেগে একটা এরিয়ার মধ্যে দিয়ে এই ফ্লোটা হচ্ছে, তাহলে আমরা 1 সেকেন্ডে একটা ভি লেংথের একটা সিলিন্ডার কল্পনা করলাম, এবং এ হচ্ছে এই সারফেসটা যার এরিয়া, সেটা দিয়ে এই ফ্লোটা আসছে বাইরে। এই যে ফ্লোটা আসছে এটাই কিন্তু ফ্লাক্স, এটাকেই আমরা ক্যালকুলেট করছি। এবার তাহলে কি হবে, এটা এখানে ভি গতিবেগ এবং তার সাথে এরিয়া নিশ্চয়ই গুণ হবে। এখন সবটাই যদি এরকম হতো সোজাসুজি তাহলে ব্যাপারটা বেশ ভালো হতো, কিন্তু সবসময় এরকম হয় না। অনেক সময় ফ্লোটা হয়ে যায় এই রকম, সারফেসটা এই রকম হয়ে যায়, কিন্তু ফ্লোটা এরকমই চলছে। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস একটু কনসিডার করতে হবে, সেটা যদিও একটু অন্যরকম মনে হবে আমাদের যে এটা আবার ভেক্টর হলো কি করে, কিন্তু আমরা এখানে এরিয়াটাকে আমরা একটা ভেক্টর হিসেবে কল্পনা করব, এবং তার ফলে তার যা মান তার সাথে একটা সেই দিকে, যে দিকে আমরা এরিয়াটা কল্পনা করছি সেই দিকের সাথে একটা ইউনিট ভেক্টর যুক্ত করব, অ্যাসোসিয়েট করব, এবং করে আমরা a = a × n ইউনিট ভেক্টর লিখব। এবার তার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে এই দিকের সাথে তার একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। দেখো আমি যদি এটাকে এভাবে আঁকি তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে, তাহলে এর সাথে একটা ভি এর একটা থিটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। আমরা যদি এই দিকের কম্পোনেন্টটা নিই, সোজাসুজি কম্পোনেন্টটা নিই, তাহলে সেটা কি আসবে, a cos θ। আমি এটা, তাহলে জিনিসটা দাঁড়ায় v × a cos θ, অর্থাৎ v.a। তাহলে এখানে আমরা এটার বদলে ফ্লাক্স লিখলাম, এটাই ফ্লাক্স ছিল, এটাই ক্যালকুলেট করছিলাম আমরা। এবার ঠিক এটার সাথে আমরা যদি ইলেকট্রিক ফিল্ডটাকে মেলাই, তাহলে ইলেকট্রিক ফিল্ডেরও এরকম এই এখানে ফ্লো হচ্ছে লিকুইডের, আমরা ওখানে ওটাকে বলরেখা বলে ভাবছি। সেই বলরেখাগুলো এই এরিয়াটার মধ্যে দিয়ে, যে বক্সের যে এরিয়াটার মধ্যে চার্জটা এনক্লোজ ছিল, সেই এরিয়াটার মধ্যে দিয়ে কতগুলো টোটাল লাইন্স অফ ফোর্স আসছে বেরিয়ে, সেইটা আমরা দেখছি। তাহলে সেটা কি হবে, ঠিক একইভাবে যদি আমরা ফাই ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স বলে ভাবি, এবার সেখানে তাহলে এটা হবে E × A। এখানেও কিন্তু যদি যে সারফেসটার থেকে এই ইলেকট্রিক ফিল্ডগুলো বেরোচ্ছে সেই সারফেসের সঙ্গে যদি ফিল্ডের যে ডিরেকশন, এটা যদি থিটা হয় তাহলে এদিকেও একটা a cos θ কম্পোনেন্ট আসছে, এবং তার ফলে E a cos θ তৈরি হচ্ছে, যার জন্য আমি লিখতে পাচ্ছি E.a। তাহলে তড়িৎ ফ্লাক্স হলো E.a বা EA cos θ। এবার আমরা একটু
আস্তে আস্তে করে গস থিওরেমের দিকে এগোচ্ছি, গস লর দিকে এগোচ্ছি। গস লটা আসলে বলছে যে একটা চার্জ যদি সেটা একটা ইমাজিনারি একটা সারফেসের মধ্যে এনক্লোজ থাকে, তাহলে তার জন্য যে বলরেখা সেটা কিন্তু সবসময় নির্ভর করে তার টোটাল চার্জ এনক্লোজডের ওপরে। কতটা সারফেস এরিয়া তার উপর কিন্তু নির্ভর করে না। এবং এখান থেকে আমরা এইভাবে একটা রাফ একটা গস লর একটা স্টেটমেন্ট লিখতে পারি, যার থেকে আমি এরকমভাবে লিখতে পারি যে ই ডট এ ইজ ইকুয়াল টু টোটাল চার্জ এনক্লোজড, এবং একটা জানো তোমরা যে একটা এককের জন্য আমাদের এপসিলন জিরোটাকে নিতে হয়, আমরা এটা লিখতে পারি।